আজকে আমরা পড়ব দ্য সি বাই জেমস রিভস। এই কবিতাটা পড়ার আগে আমাদের জানতে হবে কবি সম্পর্কে কিছু। কবি মানে জেমস রিভস সম্পর্কে। এই জেমস রিভস হচ্ছেন একজন ব্রিটিশ অথর। তিনি বিখ্যাত তার কবিতা এবং নাটক এর জন্য এবং বিশেষত বাচ্চাদের লেখার জন্য, কিন্তু এছাড়াও তার অ্যান্থোলজি মানে কালেকশন অফ রাইটিংস, তার কালেকশন অফ রাইটিংসে কিন্তু বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন মানে বড়দের জন্য এবং ছোটদের জন্য লেখা পাওয়া যায়। এছাড়াও তিনি বিখ্যাত একজন লিটারারি ক্রিটিক হিসেবে। লিটারারি ক্রিটিক মানে হচ্ছে সাহিত্য সমালোচক, এবং ব্রডকাস্টার হিসেবে। ব্রডকাস্টার মানে হচ্ছে সম্প্রচারক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কবি পরিচিতি। এবার আমরা কবিতায় ফিরি। কবিতার নাম হচ্ছে দ্য সি মানে কি? দ্য সি মানে সমুদ্র। এখানে কবি সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করেছেন। From the very first line of this poem, the poet has compared the sea with a hungry dog. এই যে একটা হাংরি ডগ বা ক্ষুধার্ত কুকুরের সাথে সমুদ্রের তুলনা, এটা হচ্ছে একটা মেটাফর। মেটাফর কি? মেটাফর হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ, মানে আমরা বলতে পারি বাংলায় অলংকারের ব্যবহার। সাহিত্যে লেখার ক্ষেত্রে লেখকেরা বা কবিরা বিভিন্ন অলংকার ব্যবহার করে, সেটা বাংলাতেও এবং ইংলিশেও। ইংলিশে এগুলোকে বলে ফিগার অফ স্পিচ বা রেটরিক ডিভাইস। ঠিক আছে, এখানে কবি অনেকগুলোই রেটরিক ডিভাইস বা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। তো সর্বপ্রথম যেটা আমরা একদম প্রথম লাইনেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেটাফর। এই মেটাফরটাকে আমরা এক্সটেন্ডেড মেটাফরও বলতে পারি, কারণ কবি এখানে সম্পূর্ণ কবিতাটা জুড়েই কিন্তু সমুদ্রকে একটা কুকুরের সাথেই তুলনা করে গেছেন। এই যে সমগ্র কবিতা জুড়ে তুলনাটা একটা কুকুরের সাথে, এটাকেই এক্সটেন্ডেড মেটাফর বা দীর্ঘায়িত মেটাফর বলা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, মেটাফর তো শুনলাম, মেটাফর মানে ফিগার অফ স্পিচ, সেটাও শুনলাম। এই মেটাফরটা কি? মেটাফরটা হচ্ছে দুটো বস্তুর, মানে দুটো বস্তুর মধ্যে কোনো সাদৃশ্য নেই। যেমন ধরো সমুদ্র এবং কুকুর, এর মধ্যে কোনো সাদৃশ্য নেই, মানে দুটো সম্পূর্ণ আলাদা বা দুটো সম্পূর্ণ ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা, এটাই হচ্ছে মেটাফর। মানে দুটো বস্তুর মধ্যে কম্প্যারিজন। যেমন আমাদের এই কবিতায় আমরা পাচ্ছি সমুদ্র এবং কুকুরের মধ্যে একটা কম্প্যারিজন। ঠিক আছে, এটাই হচ্ছে মেটাফর। পড়ি তাহলে কবিতাটা। দ্য সি ইজ আ হাংরি ডগ, জাইন্ট অ্যান্ড গ্রে। সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর, দৈত্যাকার এবং ধূসর। হি রোজ অন দ্য বিচ অল ডে। সে সারাদিন সমুদ্র তটে পাক খায়। এই যে হিটাকে গোল করো, এই হিটাও হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেটা হচ্ছে পার্সনিফিকেশন। মানে কবি এখানে সমুদ্রকে পার্সনিফাই করে হি লিখেছেন। এই পার্সনিফিকেশনটা কি? যে কোনো জড়বস্তুর মধ্যে হিউম্যান কোয়ালিটি বা মনুষ্য গুণ দেওয়া, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। যেমন হি কাকে বলি? আমরা হি বলে সম্বোধন করি জেনারেলি মানুষকে, মানে কোনো ম্যান, পুরুষ বা ছেলে, বয়েজ, এদেরকে আমরা তো হি বলে সম্বোধন করি। সমুদ্রকে তো আমরা হি বলে সম্বোধন করি না। তাহলে এই যে মানুষের একটা গুণ এখানে কবি দিয়ে তাকে হি বলে সম্বোধন করছেন, মনুষ্য গুণ দিয়ে। মানে তিনি সমুদ্রকে পার্সনিফাই করছেন একটা মানুষ হিসেবে, মানে একটা ছেলে হিসেবে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো? হি রোলস অন দ্য বিচ অল ডে। সে সারাদিন সমুদ্র তটে পাক খায়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ, hour upon hour he gnaws the rumbling tumbling stones. তার হিংস্র দাঁত, প্লাশিং টিথ মানে হিংস্র দাঁত, আর শ্যাগি জস মানে রুক্ষ চোয়াল। তার হিংস্র দাঁত ও রুক্ষ চোয়াল নিয়ে ঘন্টার পর ঘন্টা সে চিবোয়। নজ, দেখো জি এর উচ্চারণটা কিন্তু উচ্চ থাকবে, নজ উচ্চারণ হবে। সে ঘন্টার পর ঘন্টা চিবায় বা কামড়ায়। কি কামড়ায়? দ্য রামলিং টামলিং স্টোনস, গুড়গুড় করে গড়িয়ে যাওয়া পাথরগুলোকে সে চিবোয়। রামলিং মানে হচ্ছে গুড়গুড় শব্দ, আর টামলিং মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া। তাহলে সে গুড়গুড় করে শব্দ করে গড়িয়ে যাওয়া বা গড়াগড়ি খাওয়া পাথরগুলোকে চিবোয়। অ্যান্ড বোনস 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 দ্য জাইন্ট সিডক মোনস, এবং হাড় 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 সেই দৈত্য সমুদ্র কুকুর বিলাপ করে।
লিকিং হিজ গ্রিজি পজ, তার তৈলাক্ত থাবা চাটতে চাটতে। পজ মানে থাবা, মানে হাতের বা পায়ের নিচের অংশটাকে পজ বলে, কুকুরের থাবা বলে, তার সেই তৈলাক্ত থাবাটা চাটতে চাটতে। এবার দেখো এই যে রামলিং টামলিং স্টোনস, রামলিং টামলিং, এটাকে এখানে দেখো ইউ, রাম টাম, ইউ এর উচ্চারণটা, মানে ইউ এর উচ্চারণ না, আয়ের উচ্চারণ। আটা কি, এটা কি একটা ভাওয়েল সাউন্ড, এই দুবার ভাওয়েল সাউন্ডের রিপিটেশন, এটাকে ফিগার অফ স্পিচে বলে অ্যাসোনেন্স, মানে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন, ঠিক আছে। অ্যান্ড বোনস বোনস বোনস, হাড় হাড় হাড়, সমুদ্র কুকুর, দৈত্য সমুদ্র কুকুর বিলাপ করে তার তৈলাক্ত থাবা চাটতে চাটতে। এই যে স্টাঞ্জাটাতে, এই স্টাঞ্জাটাতে কবি একটা ইনসেসেন্ট নেচার, একটা নেচারের যে উত্তাল অবস্থা সেটাকে বোঝাতে চেয়েছেন। পরের স্টাঞ্জা দেখি। অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোডস অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস, যখন রাতের বাতাস গর্জন করে এবং চাঁদ দোল খায় ঝোড়ো মেঘে। রক্স, রক্স মানে হচ্ছে দোল খাওয়া, স্টর্মি ক্লাউড মানে ঝোড়ো মেঘে। যখন রাতের বাতাস গর্জন করে, মানে রাতের বাতাস যখন জোরে বয় এবং চাঁদ দোল খায় ঝোড়ো মেঘে। যে চাঁদ দোল খায় ঝোড়ো মেঘে, এটা কীভাবে সম্ভব? চাঁদ কি দোল খেতে পারে নাকি? চাঁদ তো দোল খেতে পারে না, মানে চাঁদরা কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো সে উকি দিচ্ছে, এটাকেই বলছে চাঁদ দোল খায় ঝোড়ো মেঘে। হি বাউন্স টু হিজ ফিট স্নাপস অ্যান্ড স্নিপস। দেখো আবার হি বলেছে, মানে কবি এখানে আবার কিন্তু সমুদ্রকে পার্সনিফাই করেছে। সে লাফিয়ে ওঠে তার পায়ের ওপর, বাউন্স মানে হচ্ছে লাফিয়ে ওঠা, সে তার পায়ের ওপর লাফিয়ে ওঠে, শোকে, স্নাপস মানে গন্ধ শোকা, অ্যান্ড স্নিপস এবং জোরে শব্দ করে শ্বাস নেয়। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিভস, তার ভিজে দেহের অংশ খাড়া পাহাড়ের গায়ে ঝেড়ে নেয়। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং গর্জন করে ও জোরে চিৎকার করে দীর্ঘক্ষণ ধরে। হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, মানে দেখো দুবার এইচের আসছে, দুবার এইচ, হাউস হলোজ, আবার দুবার এল, লং লাউড। আগেরটায় আমরা একটা পড়লাম রামলিং টাম্বলিং, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন, আইয়ের রিপিটেশন, এখানে দেখো এইচ এইচ এল এল, এটা কি? কনসোনেন্ট। এই কনসোনেন্টের রিপিটেশন হচ্ছে অ্যালিটেশন, অ্যালিটারেশন বলে এটাকে ফিগার অফ স্পিচে, মানে দুটো কনসোনেন্ট সাউন্ডের একাধিকবার উচ্চারণ, এটাকে অ্যালিটারেশন বলে। আর আগেরটা ছিল অ্যাসোনেন্স, দুটো ভাওয়েল সাউন্ডের একাধিকবার উচ্চারণ, ওটাকে অ্যাসোনেন্স বলে, ঠিক আছে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিভস, কুকুরকে লক্ষ্য করেছো যখন তাদের চান করানো হয় বা কোনো কারণে যদি তারা ভিজে যায়, তারা যে গাটাকে বেশ ভালো করে ঝেড়ে নেয়, সেইটাই কবি বলছেন যে সে খাড়া পাহাড়ের গায়ে তার গা ঝেড়ে নেয়, তার ভিজে গাটাকে ঝেড়ে নেয়। সমুদ্র কিভাবে গাটাকে ছাড়ে? যখন জোরে কোনো জলের তোড় এসে পাহাড়ে ধাক্কা খায় দিয়ে এরকমভাবে আবার রিপিট আসে, সেটাকেই বলছে সে তার গাটাকে পাহাড়ে গিয়ে ঝেড়ে নিচ্ছে, তার ভিজে গাটা পাহাড়ে গিয়ে ছাড়ছে, ঠিক আছে। এবার দেখো একদম লাস্ট স্টাঞ্জা, আমরা যে দুটো স্টাঞ্জা পড়লাম তার একদম সম্পূর্ণ এটা উল্টো বা জাক্সটাপোজিশন ঘটিয়েছেন কবি এখানে, একদম সম্পূর্ণ সমুদ্রের শান্ত রূপটাকে দেখিয়েছেন। পড়ি আগে তারপর বলছি। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, when even the grasses on the dune play no more their reedy tune, কিন্তু মে অথবা জুন মাসের শান্ত দিনগুলোতে যখন বালিয়াড়ির ঘাসগুলো তাদের তীক্ষ্ণ বাঁশির সুর আর বাজায় না। ডিউন মানে হচ্ছে বালিয়াড়ি, আর রিডি টিউন মানে হচ্ছে তীক্ষ্ণ বাঁশির সুর। এবার ঘাস কি করে বাঁশির সুর বাজাবে? ঘাস কি বাঁশি বাজায় নাকি? বাজায় না তো। ঘাসের ওপর দিয়ে যখন জোরে হাওয়া বয়, জোরে বাতাস বয়, তখন একটা শব্দ হয়, সেই শব্দটাকেই বলছে রিডি টিউন বা তীক্ষ্ণ বাঁশির সুর। এখানে তো প্রথম লাইনটাতেই এই স্টাঞ্জায় বলছে যে মে এবং জুন মাসের শান্ত দিন। শান্ত দিন মানে সেখানে প্রকৃতির ভয়াবহতা নেই, প্রকৃতির সেই ঝড় নেই বা উত্তাল বাতাস নেই,
যেহেতু বাতাস জোরে বইছে না বা হাওয়াটা জোরে বইছে না, সেজন্য ঘাসগুলোর মধ্যেও কোনো শব্দ সৃষ্টি হচ্ছে না। সেই জন্যই বলছে যে বালিয়াড়ির ঘাসগুলো তাদের তীক্ষ্ণ বাঁশির সুর বাজায় না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স। তার থাবার মধ্যে মাথা রেখে সে ঘুমিয়ে থাকে সেই বালুময় তটে। সে বলতে সমুদ্র কুকুর। দেখো আবার পার্সনিফাই। সো কোয়াইট হি স্কার্সলি স্নোস। এত শান্ত যে সে কদাচিৎ নাক ডাকে বা সে কখনো সখনো আওয়াজ করে ওঠে। সো কোয়াইট কবি দুবার বলেছেন মানে কবি এখানে এমফাসাইজ করেছেন, টু এমফাসাইজ দ্যাট দ্য সি ইজ সো পিসফুল। সমুদ্রটা ভীষণ শান্ত যে কখনোই তার আওয়াজ শোনা যাচ্ছে। যেটা আগের স্ট্যান্জায় আমরা তার উত্তাল রূপটা দেখছি, সবসময় একটা আওয়াজ, হাড় বলে চিৎকার করছে, লাফাচ্ছে, গন্ধ শুকছে, গর্জন করে উঠছে, পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে। এখানে সে কী করছে? একদম শান্তভাবে ঘুমোচ্ছে। যখন কুকুর হিংস্র অবস্থায় থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তখন তার একটা আলাদা রূপ, অথচ সে যখন ঘুমোয় তার একটা নিষ্পাপ রূপ আমরা দেখতে পাই। এটা শুধুমাত্র কুকুর বলে না, যে কোনো একটু বন্য প্রাণী বা যে কোনো জন্তুই যখন জেগে থাকে বা যখন একটু অবিচল অবস্থায় থাকে, তাদের এক রূপ আমরা দেখতে পাই। তারা তখন অশান্ত থাকে, তাদেরকে কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়। অথচ সেই একই প্রাণী যখন ঘুমোয়, তাকে তখন দেখে মনে হয় কি নিষ্পাপ একটা প্রাণ, চুপ করে ঘুমোচ্ছে। সমুদ্রটাও তাই, যখন সে উত্তাল তার ভয়াবহতা মানুষ দেখতে পায়। যেমন প্রকৃতি যখন উত্তাল হয়ে যায়, মানুষ তার ভয়াবহতা দেখতে পায়। অথচ প্রকৃতি যখন একদম শান্ত অবস্থায় থাকে, তখন তার মধ্যেই মানুষ কিন্তু একটা শান্তি, একটা প্রশান্তি খুঁজে পায়। সমুদ্র তো প্রকৃতিরই একটা অংশ। তো সমুদ্র যখন উত্তাল সমুদ্র কিন্তু মানুষের প্রাণটাকেও কেড়ে নিতে পারে, তাই তো? এই যে হাড় বলে এখানে কবি বলছেন, হাড় বলে চিৎকার করছে। একটা কুকুর যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, সে হাড়ের সন্ধানে থাকে, কারণ কুকুর তো মাংসাশী প্রাণী, সে তৃণভোজী নয়, সে হাড়ের সন্ধানে থাকে। তেমনই যখন একটা সমুদ্র উত্তাল অবস্থায় থাকে, সে কিন্তু মানুষের প্রাণটাও কেড়ে নিতে পারে। সেটাও কবি এখানে এই হাড় বলার মাধ্যমে বুঝিয়েছেন। ঠিক আছে? আবার একদম শেষের লাইনে কি বলছেন? যে এত শান্ত যে তার আওয়াজটাও পাওয়া যায় না। সে কখনো সখনো আওয়াজ করে, সে কখনো সখনো নাক ডাকে। এই যে তিনটে স্টাঞ্জা এখানে কবি লিখেছেন বা বলেছেন আমাদের, এই দুটো প্রথম স্টাঞ্জা কবি এখানে প্রকৃতি বা সমুদ্রের উত্তাল ভয়াবহতা দেখিয়েছেন, এবং শেষের স্টাঞ্জাটাতে কবি এখানে তার শান্ত রূপটাকে দেখিয়েছেন। মানে এই প্রথম দুটো স্টাঞ্জায় আমরা যেমন প্রকৃতির ভয়াবহতা দেখতে পাই, তেমনই প্রকৃতি একটা সময় গিয়ে তো শান্তি আসে তার মধ্যে, তখন আমরা সেই শান্তটার মধ্যেই, সেই শান্ত প্রকৃতির মধ্যেই নিজেদেরও শান্তি খুঁজে পাই। মানে এই সমুদ্র যেমন আমাদের কষ্ট দেয়, তেমনই কিন্তু আমাদের জীবনে শান্তিও দেয়। ঠিক আছে? দেখবে এই কবিতাটার মধ্যে কিন্তু সেই রকমভাবে কোনো স্ট্যাঞ্জা প্যাটার্ন নেই। দেখো প্রথম স্ট্যাঞ্জারে কটা লাইন? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। পরেরটা দেখো 1 2 3 4 5, 5টা। আবার পরেরটা দেখো 1 2 3 4 5 6, তাহলে 9 5 6। এখানে কিন্তু মানে কোনো স্ট্যাঞ্জা প্যাটার্ন সেরকমভাবে, স্ট্রাকচারটা সেরকমভাবে কবি মেনটেন করেনি। এইটার মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে এই যে সমুদ্রের বা একটা হিংস্র কুকুরের একটা আনপ্রেডিক্টেবল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, যেটাকে আমরা মানে অকল্পনীয় একটা অ্যাপিয়ারেন্স, যেটাকে আমরা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না বা বুঝতে পারি না, সেই যে একটা তার রূপ, সেটাকেও কিন্তু কবি বুঝিয়েছেন। এবং সর্বশেষে আমি বলতে পারি কবি এই যে একটা অবিরাম একটা সমুদ্রের যে ভোলাটিলিটি, যে তার অবিচল রূপটাকে দেখিয়েছেন, সেটা কিন্তু আমাদের জীবনের সাথেও কিছুটা জাস্টিফাইড। কেমন? যেমন ধরো কবি এখানে কি বলেছেন? প্রথম দুটো স্ট্যাঞ্জাতেই কবি সমুদ্রের উত্তাল ভয়াবহতা দেখিয়েছেন, তারপরে স্ট্যাঞ্জায় কবি তার শান্ত বা প্রশান্ত রূপটাকে দেখিয়েছেন। তারপরে আমাদের জীবনেও যখন খারাপ সময় আসে,
ঝড় ওঠে। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কোনো না কোনো খারাপ ঘটনা কিন্তু ঘটে। এই যে খারাপ ঘটনা ঘটে তারপরেই কিন্তু একটা ভালো সময়ও মানুষের জীবনে আসে। এখানে পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটাও ভীষণ বিখ্যাত ভালো একটা কবিতা। সেখানে কবি এই পিবি শেলি লাস্ট লাইনে বলেছেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। মানে কি, যদি শীত আসে বসন্তও কি খুব দূরে? মানে কি, যদি আমাদের জীবনে কোনো খারাপ কিছু আসে তাহলে ভালো কিছু কি খুব দূরে আছে? মানে আমাদের ভালো কিছুও কিন্তু অপেক্ষা করছে। এই যে পিবি শেলি তার ওয়েস্ট উইন্ডে বলেছেন যে শীত আসছে, শীত যখন আসছে বসন্তও তার পেছনে আসছে। মানে বিদেশে তাদের শীতকালটা খুব কষ্টকর, সেখানে প্রচণ্ড প্রবল ঠান্ডা পড়ে, পুরো বরফ জমে যায় চারিদিকে, তাদের জীবনযাত্রাটাই বলতে গেলে স্তব্ধ হয়ে যায়। আবার যখন বসন্তকাল আসে তখন নতুন পাতা গজায়, ফুল ফোটে, একটা মিষ্টি রোদ্দুর আসে, তখন তাদের জীবনযাত্রাটা আবার নর্মালাইজ হয়। সেটা কবি এখানে তুলনা করেছেন আমাদের জীবনের খারাপ সময় এবং ভালো সময়ের সাথে। সেই রকমই এই জেমস রিপসও কিন্তু সমুদ্রের উত্তাল রূপটা, আমাদের জীবনের ঝড়ঝাপটা এবং প্রশান্তির রূপটা সমুদ্রের আমাদের জীবনের ভালো সময়টাকে বলেছেন। এটাই হচ্ছে আমাদের কবিতা। তোমরা পড়ো, যদি কোনো অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করো। ঠিক আছে, টাটা।